Hello everyone, my name is Sanaf. I'm your IELTS instructor from QD IELTS. আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু vocabulary tips নিয়ে, যেগুলো ফলো করলে আপনাদের ফ্লুয়েন্সিগুলো ভালো হবে। আপনার যে ওয়ার্ডের মিনিংগুলো, মনে করেন যে আপনার সিনোনিম কিছু জানা নাই বা হচ্ছে ওই ওয়ার্ডটা একটু ইউনিক হয়ে থাকতে পারে, ওইটার ব্যাপারে আপনার জানা নাই। তো ওইসব টিপসের জন্য আমরা এই ভিডিওটা এনেছি। তা এখন আমরা ভিডিওটা শুরু করি। দ্য ইম্পর্টেন্স অফ ভোকাবুলারি ইন আইএলস। হ্যাঁ, আইএলস পরীক্ষার মধ্যে যদি আপনি সিম্পল ওয়ার্ড ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে একবারে লাড্ডা দিবে। আপনার যে স্কোরটা ওটা অনেক কমে আসবে। শুধু সিম্পল ওয়ার্ডের পাশাপাশি আপনার কিছু ইউনিক ওয়ার্ড ইউজ করতে হবে, কিছু ফ্রেজেস ইউজ করতে হবে। তো ওইগুলোর জন্য ভোকাবুলারিটা খুবই ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি যদি আপনার লিমিটেড থাকে, তাহলে দেখবেন যে আপনাদের এই যে কথা বলার সময় জাস্ট সিম্পল ওয়ার্ডস ইউজ করা হইতেছে, ওর সিম্পলভাবে কথা বলা হইতেছে। এক্সামিনার মনে করবে ও আচ্ছা ঠিক আছে, কমিউনিকেট করতে পারলেও হি ডাজন্ট নো দ্য মিনিং অফ মেনি ওয়ার্ডস, এই কারণে হচ্ছে কোনো কিছু নিয়ে বলতে পারতেছে না। তো আপনার জাস্ট এই ভোকাবুলারি ক্যাপাবিলিটিটা দেখানোর জন্য আপনার অ্যাটলিস্ট ভোকাবুলারি প্র্যাকটিস করা উচিত। ভোকাবুলারি কীভাবে প্র্যাকটিস করবেন? এই যে মনে করেন যে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে যেগুলো মনে করেন আননোন, ওইগুলো একটু গুগল করে নিলেন, একটু হচ্ছে ওইগুলোর সিনোনিমগুলো দেখে নিলেন। তো ওইগুলো থেকে তারপর দেখবেন আস্তে আস্তে আপনার ভোকাবুলারিগুলো বাড়তেছে। আপনার কথা বলার সময় আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 ওইগুলো ইউজ করতে পারবেন। যে কোনো ভাষার মূল ভিত্তি বা বিল্ডিং ব্লকস হলো শব্দ। আমাদের মনের চিন্তা আর আইডিয়াসগুলোকে সুন্দরভাবে এক্সপ্রেস করতে এগুলো সাহায্য করে। শুধু নিজের কথা বলাই নয়, অন্যদের ভাব বোঝাতে এবং সঠিক ইনফরমেশন অবটেইন করতেও শব্দের কোনো বিকল্প নেই। এই ওয়ার্ডগুলোই খুবই ইম্পর্ট্যান্ট। আপনার খালি মিনিংগুলো দেখা লাগবে। আমি সবসময় বলি রিডিংয়ের সময় ওয়ার্ড আর কি না দেখে জাস্ট মিনিংগুলো দেখতে। এখন আপনার ভোকাবুলারি লিমিটেড থাকে, তাহলে আপনার মিনিংগুলো বুঝতে পারবেন না। আর তখন দেখবেন একটু ভুল করে আসছেন, রিডিংয়ের জন্য একটু ভুল করে আসছেন। তারপর স্পিকিংয়ের সময় আপনি হচ্ছে ওই তো কমপ্লেক্স ওয়ার্ডগুলো ইউজ করতে পারতেছেন না। তো ওইটাতে একটু সমস্যা হয়ে থাকতে পারে। আপনার যদি একটু স্ট্রং ভোকাবুলারি রেঞ্জ থাকে, তবে আপনি যে কোনো জায়গায় ক্লিয়ারলি এবং অ্যাকুরেটলি কমিউনিকেট করতে পারবেন। হ্যাঁ, মনে করেন যে একটা নেটিভ ইংলিশ স্পিকারের সাথে যদি আপনার কথা বলেন, তাহলে দেখবেন যে সে একটু কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করতেছে। আমরা বাংলা ভাষাতেই যখন আমরা অন্য কারোর সাথে কথা বলি, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের অনেকে অনেক ধরনের ওয়ার্ড ইউজ করে থাকে। বা আপনি যদি কখনো দেখেন যে বাংলা ভাষায় কি যে বাংলা কথা বলতে পারে না, মনে করেন যে বাংলা শিখছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের যেরকম ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরকম করে ওরা যদি বাংলাটা নিয়ে কথা বলতে আসে, তাইলেই বুঝবেন যে ওনার ভোকাবুলারির কত অভাব। ওনার আর কি সব ধরনের ওয়ার্ডগুলো জানে না বা প্রোনাউন্স করতে পারতেছে না। তো এই লিমিটেশনগুলো সহজেই বোঝা যায়। ইংলিশের ক্ষেত্রেও সেম, আপনিও দেখবেন যে এই লিমিটেশনগুলো আপনার এক্সামিনার সহজে বুঝতে পারতেছে। আর তখন স্পিকিংয়ে একটু নাম্বার কমে আসবে। রিডিংয়ে আপনি ভুল করছেন দেখে ওই ওয়ার্ডের মিনিংটা জানতেন না দেখে একটু কমে আসছে। লিসেনিংয়ে ওয়ার্ডের মিনিংটা জানতেন না দেখে আপনার ভুল আনসার দিয়ে আসছেন। তো এরকম আরও ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। এই জন্য ভোকাবুলারি রেঞ্জটা খুবই ইম্পর্ট্যান্ট। যত ভোকাবুলারি রেঞ্জ যত বড় থাকবে, তত আপনার বোঝার ক্ষমতাটা বেশি থাকবে আর কমিউনিকেশন স্কিলগুলো আরও ইমপ্রুভ হবে, আপনারা আরও সুন্দর করে কথা বলতে পারবেন। নেক্সট স্লাইডটাতে যাই। ইম্প্যাক্ট অন রাইটিং স্কোর্স। হ্যাঁ, রাইটিং স্কোরের ভোকাবুলারি ইম্প্যাক্টটা কীরকম হতে পারে? আপনি যদি একটা ওয়ার্ড বারবার একটা এসের মধ্যে ইউজ করে থাকেন, তাহলে দেখবেন যে ওইটার ইম্প্যাক্টটা আপনি নিজেই বুঝতে পারতেছেন যে হ্যাঁ, আমি বারবার এই একই কথাটাই বলতেছি, বারবার আমি খালি এটাই বলতেছি। এটাই যদি আপনার রাইটিংয়ের মধ্যে যদি একটু রিডিং পড়েন, তাইলেই বুঝতে পারেন ও আচ্ছা ঠিক আছে, এই ওয়ার্ডটা বারবার ইউজ করা হইতেছে, মেবি ওর রেঞ্জ খুব কম, ওইটার জন্য আপনার নাম্বারটা কমায় দিল। কোনো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করলেন না। বা এই যে রাইটিং টাস্ক 1-এ একটি ভালো ভোকাবুলারি রেঞ্জ আপনাকে যে কোনো ইনফরমেশন সুন্দরভাবে সামারাইজ করে ক্লিয়ার অ্যান্ড সিম্পল উপায়ে লিখতে সাহায্য করবে। হ্যাঁ, অন্যদিকে টাস্ক 2 এর ক্ষেত্রে এটি আপনাকে প্রশ্নের বিপরীতে একটি মজবুত এবং ওয়েল ডেভেলপড পজিশন তুলে ধরতে সাহায্য করবে, যা আপনি বিভিন্ন এভিডেন্স অ্যান্ড এক্সাম্পল দিয়ে সাপোর্ট করতে পারবেন। হ্যাঁ, এখন এগুলো বাদ দিয়ে আপনি সবসময় যদি একই ওয়ার্ডগুলো ইউজ করতে থাকেন, এই যে এখানে দেখেন সঠিক শব্দগুলোর বা ভোকাবুলারি না থাকলে আপনার লেখাটি অযথা বড় ওয়ার্ডি হবে। আর যদি বারবার একই শব্দ ব্যবহার করেন, তাহলে রেপিটেটিভ হবে। হ্যাঁ, অস্পষ্ট থাকলে কি হবে? আনক্লিয়ার। তাহলে ডাইভার্স অ্যান্ড অ্যাডভান্স ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, তবে তা নিশ্চিতভাবেই এক্সামিনারকে ইমপ্রেস করবে।
আপনি যদি সুন্দর একটা ভোকাবুলারি রেঞ্জ থাকে, আপনি যদি কমপ্লেক্স ওয়ার্ডগুলো ব্যবহার করে বুঝাইতে পারেন, একই ওয়ার্ড যদি বারবার না ব্যবহার করেন বা আনক্লিয়ারভাবে যদি কোনো ওয়ার্ড না বলেন, তাহলে দেখবেন যে বুঝাইতে কোনো সমস্যা হইতেছে না, আপনি সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করতে পারতেছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। ইম্প্যাক্ট অন স্পিকিং স্কোর। স্পিকিং স্কোরের ব্যাপারটা তো আপনারা বুঝতেছেনই, যখন ভোকাবুলারি রেঞ্জটা কম, আবার ওই রেপিটেটিভটা একই ওয়ার্ড বারবার ইউজ করতেছেন, হ্যাঁ, এটা এক্সামিনার নোটিস করবে। আমি যখন নিজে আপনাদের ক্লাসগুলো নেই, তখন দেখবেন আমি মাঝে মধ্যে ঠিক আছে বলি বা এই যে বলি, এই ওয়ার্ডগুলো আমি বারবার ইউজ করতে পারি। এটা নিয়ে আমি সেলফ অ্যাওয়্যার, এটা নিয়ে আমি সেলফ অ্যাওয়্যার। আর আমি চেষ্টা করি যে যখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই ওয়ার্ডগুলো একটু লিমিট করে আনা। আগে মনে করেন যে আরও বেশি বলতাম, এখন ওই জিনিসটা আরও কম হয়েছে, এখন আর স্মুথ করে বলতেছি, কথাগুলো আর সুন্দর করে বলতেছি। আমার আগের ভিডিওগুলো দেখবেন যে আমি একটু তোতলাইছি বা এই যে কথা বলার সময় ঠিক আছে ওয়ার্ডটা বারবার ইউজ করছি। এখন দেখবেন ওটা আমি ইমপ্রুভ করে ফেলছি। কীভাবে ইমপ্রুভ করছি? আমার এই বাংলায় কথা বলার ভোকাবুলারি রেঞ্জটা বাড়াইছি, তারপর আবার সেই যে এই যে তারপর ঠিক আছে যাতে না বলা লাগে, এটা মেনটেন করছি। তো আপনারা চেষ্টা করবেন ফ্লুয়েন্সি আর অ্যাকিউরেসি মেনটেন করার জন্য। আপনারা একইভাবে আইএলটিএস স্পিকিং সেকশনেও একটি রিচ ভোকাবুলারি আপনাকে আরও বেশি ফ্লুয়েন্টলি এবং অ্যাকিউরেটলি কথা বলতে সাহায্য করবে, ঠিক আছে? এই ফ্লুয়েন্সি আর অ্যাকিউরেসিটা বাড়ানোর জন্য আপনার ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে হবে, যাতে আপনি আরও বেশি কথা বলতে পারেন, কমিউনিকেট করতে পারেন উইথ বেটার ওয়ার্ডস উইথআউট বিং আনক্লিয়ার। হ্যাঁ, আইএলটিএসের অফিসিয়াল ব্যান্ড ডেসক্রিপ্টার্স অনুযায়ী যেসব পরীক্ষার্থী বিভিন্ন জটিল বা বৈচিত্র্যময় টপিক নিয়ে আলোচনা করার সময় ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ব্যবহার করতে পারেন, তারা ভোকাবুলারি পার্টে সাধারণত অনেক বেশি স্কোর পান। আর এটি স্বাভাবিকভাবেই তাদের সামগ্রিক স্পিকিং স্কোরকে বেশ খানিকটা বুস্ট করে দেয়। হ্যাঁ, তো রিচ ভোকাবুলারি যদি থাকে, তাহলে দেখবেন যে আরও অনেকগুলো কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, আপনি আপনার নিজেকে আরও সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারতেছেন। তো এই কারণেই আপনার এই যে স্পিকিং স্কোরে দেখবেন যে স্কোরটা আরও ভালো আসছে যদি আপনার ভোকাবুলারি রেঞ্জটা ভালো থাকে। হ্যাঁ, ইমপ্রুভিং লিসেনিং কম্প্রিহেনশন, ঠিক আছে? লিসেনিং কম্প্রিহেনশনটা বেসিক্যালি আপনার লিসেনিংয়ে যে কথাগুলো বলতেছে ওগুলো বুঝার ক্ষমতাটা বুঝাইতেছে। এখন দেখবেন যে যখন দুইজনে একবার হেভি ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতেছে, তখন আপনার বুঝতে কিছু সমস্যা হইতেছে। ভোকাবুলারি ওরা যে ওয়ার্ডগুলো ইউজ করতেছে দৈনন্দিন জীবনে, ওইটা আমরা ইউজ করতে পারতেছি না। এই জিনিসটা আমরা বাংলা ভাষাতেও দেখি। যদি কোনো বিভিন্ন এলাকার মানুষ আমরা বিভিন্ন অ্যাকসেন্টে কথা বলে থাকি আর বিভিন্ন ওয়ার্ড ইউজ করে থাকি মাঝে মধ্যে, যেটা আমাদের জানা নাই থাকতে পারে। তো ওই ভোকাবুলারি রেঞ্জটা যদি আপনার জানা থাকে, তখন আপনি দেখবেন যে ওদের সাথে আপনার কথা বলতে কোনো সমস্যা হইতেছে না। তো একইভাবে আপনি যদি এই লিসেনিং কম্প্রিহেনশনটা ঠিক রাখেন, তাহলে দেখবেন যে ইংলিশে কথা বলার সময় যখন লিসেনিংয়ে ওই দুইজন ব্যক্তি কথা বলতেছে, আপনার কোনো সমস্যা হবে না। আপনি বুঝতে পারতেছেন যে লিসেনিংয়ে আসলে কী বলতেছে, তারপর আপনি ওই বুঝা থেকে আপনি কোয়েশ্চেনগুলো আনসার করতে পারতেছেন, সঠিক এমসিকিউগুলো দাগায় আসতে পারতেছেন কোনো প্রবলেম ছাড়া। আপনি কিওয়ার্ডগুলো বুঝতে পারতেছেন বা কী বলতেছে এটা বুঝতে পারতেছেন। হেভি অ্যাকসেন্টের ভিতর দিয়ে আপনি জাস্ট ওয়ার্ডগুলো শুনতে পারতেছেন আর ওয়ার্ডের মিনিংগুলো আপনি বুঝে দিতেছেন। সো ইয়া, ক্যাচিং সিনোনিমসগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য আমি বলি যে কোনো আননোন ওয়ার্ড থাকলে ওগুলো তো অবশ্যই গুগল করবেন বা সেই যে ডিকশনারি থেকে বের করবেন, ওইটা সিনোনিমগুলো একটু দেখে নেবেন। কারণ সিনোনিমগুলো দেখলে কি হয়, ওই ওয়ার্ডটা বারবার আপনার কথা বলার সময় ইউজ করা লাগবে না, বারবার আপনার লেখার সময় ইউজ করা লাগবে না। লিসেনিংয়ের সময় ডিফারেন্ট কোনো মনে করেন যে ওয়ার্ড ইউজ করে থাকলে উইথ দ্য সেম মিনিং যদি ইউজ করে থাকে, তখন আপনি নিজেই ধরতে পারবেন। And that's why catching synonyms are very important. লিসেনিং টেস্টে প্রশ্নের শব্দগুলো হুবহু অডিওতে বলা হয় না, বরং সেখানে সিনোনিমস এবং রিলেটেড টার্মস ব্যবহার করা হয়। আপনার শব্দগুলোর ভালো হলে আপনি রেকর্ডিংয়ের কোনো অংশে উত্তরটা লুকিয়ে আসে তা দ্রুত ধরে ফেলতে পারবেন, ঠিক আছে? কোন অংশে লুকিয়ে আছে এটা আপনি দ্রুত ধরে ফেলতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং কনটেক্সট বোঝাটা তো খুবই ইম্পর্টেন্ট। লিসেনিংয়ে মনে করেন যে হেভি অ্যাকসেন্টে আপনি যদি কথাগুলো নাও বুঝতে পারেন, অ্যাটলিস্ট ভোকাবুলারি রেঞ্জটা যদি থাকে, তাহলে ওয়ার্ডের মিনিংগুলো আপনি বুঝতে পারবেন। মিনিং থেকে আপনি একটা কনটেক্সট ডেরাইভ করতে পারবেন। যেমন মনে করেন যে একজন যদি আপনার মনে করেন যে নিয়ে কথা বলতেছে, হঠাৎ আপনি কথা বলতে বলতে জাস্ট একটা আইডিয়া পাইলেন যে ও এই টপিকটা নিয়ে কথা বলতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এই টপিক নিয়ে কী ধরনের কথা হইতে পারে।
মনে করেন যে হচ্ছে আমি সবসময় আবার খাবার নিয়ে চিন্তা করে দেখে ফুড, হ্যাঁ, ফুড নিয়ে চিন্তা করতেছেন, তো ফুড নিয়ে যদি চিন্তা করেন তাহলে কি মনে করেন যে হচ্ছে ফুড খাওয়া নাকি ফুড ফেলা দেওয়া নাকি হচ্ছে ফুড হচ্ছে দান করা। তো এইটা নিয়ে যখন হচ্ছে আপনি ফুডটা অ্যাটলিস্ট শুনতে পারছেন, ওইখান থেকে আপনি কথা বলার সময় যখন আপনি লিসেন করতেছেন তখন ওরা দুইজন কথা বলার সময় আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে আসলে ফুডের কনটেক্সটটা কী নিয়ে বলতেছে। তো এরকম করে আপনি কনটেক্সটগুলো যদি আন্ডারস্ট্যান্ড করতে পারেন তাহলে বুঝবেন যে কাহিনীটা কোন দিকে যাইতেছে। আপনার লিসেনিংয়ে কিছু মিস চলে গেলে আপনি বুঝতে পারবেন ও আচ্ছা ঠিক আছে এইটা নিয়ে বলছিল, তো সো আনসারটা মনে হয় ওইটা হবে, এটাই। তারপর দেখি স্পেলিং ম্যাটার্স। এখন লিসেনিংয়ের সময় আছে স্পেলিং ম্যাটার্স বলতে যেটা বোঝাইছে যে কিভাবে উচ্চারণ করতেছে আর কি। এখন লিসেনিংয়ে ভোকাবুলারি বিল্ড করার সাথে সাথে স্পেলিং বা বানান উন্নত করাটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ আপনি উত্তরটিও সঠিকভাবে শুনলেও যদি বানান ভুল করেন তো স্পেলিং এরর্স করবেন, তবে কিন্তু মার্কস কাটা যাবে। মনে করেন যে হচ্ছে আপনার স্পেলিংটা তো খুবই ইম্পর্টেন্ট, লিসেনিংয়ের সময় আপনি শুনলেন, আপনি জানেন আনসারটা কি। এই ভুলটা আমি করছি, আমি লিসেনিংয়ে যখন হচ্ছে মানে কথা বলতেছিল আমি জানি যে আনসারটা কি, আনসারটা হচ্ছে মিউজিয়াম, হ্যাঁ, তাই মিউজিয়াম বানান ভুল করে আসছে, হ্যাঁ, মিউজিয়াম ভালো বানান ভুল করছে দেখে আমার ভ্যান স্কোরটা হচ্ছে 9 থেকে 8.59 হয়ে গেছে। ওই বানান ভুল করছে যে এটা আমি বাইর হওয়ার পরে বুঝতে পারতেছি আচ্ছা ঠিক আছে মিউজিয়াম বানান আমি ভুল করে দিয়ে আসছি, কারণ মিউজিয়াম বানানটা ওইটা না। তো এর জন্যই স্পেলিং ম্যাটার্স। আপনি লিসেনিংয়ে সঠিক আনসারটা পাইলেও যদি এটা আপনি স্পেল করে লিসেনিংয়ে আনসারে না লিখতে পারেন তাইলে দেখবেন যে আপনার ব্যান্ড স্কোরটা কমে আসতেছে, আপনার নাম্বারটা কমে যেতেছে। তো ওইটা একটু খেয়াল করবেন। ইমপ্রুভিং রিডিং কম্প্রিহেনশন। এখন রিডিং কম্প্রিহেনশনের বিষয়টা আপনার রিডিং পড়তে পড়তে যে ফোকাসটা রাখতেছেন তখন যাতে আইডিয়াগুলো খুঁজে পাইতেছেন, কনটেক্সটগুলো খুঁজে পাইতেছেন, তাই খুব ইম্পর্টেন্ট। তো এর জন্য সবসময় চেষ্টা করবেন এই আইডেন্টিফাইং অ্যান্সার্স কুইকলি, রিডিং প্যাসেজের ভেতরে লুকিয়ে থাকা উত্তরগুলো তো মূলত প্রশ্নের সিনোনিম বা প্যারাফ্রেজড আকারে থাকে। আর রিচ ভোকাবুলারি থাকলে আপনি প্যাসেজের সঠিক অংশটি মুহূর্তের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন। হ্যাঁ, এই সিনোনিম আর প্যারাফ্রেজ করা থাকে, আপনি যদি এটা ধরতে পারেন তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনি রিডিংয়ের মধ্যে সব পাই দিতে পারবেন। রিডিংয়ের প্যাসেজটা তো দেখছেনই, রিডিংয়ের প্যাসেজে আপনার 2000 থেকে 3000 ওয়ার্ডের মতো থাকে। 2000 থেকে 3000 ওয়ার্ড তো আপনার পক্ষে হচ্ছে লাইক জাস্ট বোঝা সম্ভব না। 2000 থেকে 3000 ওয়ার্ড তো আপনার হচ্ছে পুরো পইরা শেষ করতে পারবেন না। তো আপনি যদি প্রথমে এই সিনোনিম আর প্যারাফ্রেজগুলো আপনার জানা থাকে, রিডিংয়ের থেকে যে কিওয়ার্ডগুলো বাই করার সময় আপনার সেন্টেন্স মনে করেন যে পুরোটুকু পড়া লাগলো না বা সেন্টেন্সটা আরও তাড়াতাড়ি বুঝতে পারলেন, তাহলে বারবার পড়া লাগলো না। এমনি করে দেখবেন আপনার হচ্ছে রিডিং কম্প্রিহেনশনটা বাইরে গেছে আর হচ্ছে আপনারা তাড়াতাড়ি রিডিংটা বুঝতে পারতেছেন। তারপর দেখি গেসিং মিনিং ফ্রম কনটেক্সট। তো কনটেক্সটের থেকে হচ্ছে যদি আপনি মিনিংটা বুঝতে পারেন, মনে করেন যে একটা বই পড়তেছেন, আপনার বই পড়ার পরে হচ্ছে ডিরাইভ করলেন কয়েকটা প্যারাগ্রাফ পড়লেন, এরপর মনে হলো যে হচ্ছে আচ্ছা ঠিক আছে প্যারাগ্রাফটা পড়ার পর আমার মনে হইতেছে যে হচ্ছে ওই তো রোমিও আর জুলিয়েটে কী হইতে পারে, রোমিও আর জুলিয়েট নিয়ে হচ্ছে একটা বই পড়তেছেন, বইয়ের শেষে যে ওই জায়গাটাতে আপনার পড়ার আগে আপনি বুঝতে পারতেছেন যে দে আর গোনা ডু সামথিং স্টুপিড অ্যান্ড দে আর গোনা কিল ইচ আদার ওভার লাভ। হ্যাঁ, বাট ওরা নিজেরা একজন আরেকজনের জন্য আসছে। এখন এই জিনিসটা আপনি কনটেক্সটটা ডিরাইভ করছেন, পুরো কাহিনীটা পড়ে আপনি বুঝতে পারছেন যে মানে শেষের পার্টটা পড়ার আগে আপনি বুঝতে পারতেছেন যে কী হবে। হ্যাঁ, তো এমনি করে গেসিং মিনিং ফ্রম কনটেক্সটের থেকে আপনি মিনিংটা আরেকটু তাড়াতাড়ি বুঝতে পারবেন। আর হচ্ছে দেখবেন যে রিডিংয়ে যে হচ্ছে পড়ার যে সময়ে যে হচ্ছে গ্যাপগুলো থাকে, কিছু মনে করেন স্ক্যান করে স্কিপ করে দিতেছেন, আপনি তাও বুঝতে পারবেন কনটেক্সটটা কী হয়ে থাকে। এটাই রিডিং পড়ার সময় কোনো অপরিচিত বা নতুন শব্দের সামনে আসলে ঘাবড়াবেন না, অবশ্যই ঘাবড়াবেন না গিয়ে তার চারপাশের শব্দ এবং টপিক বা কনটেক্সট বিবেচনা করে অর্থ অনুমান করার ক্ষমতা আপনার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, যদি আপনার বেসিক ভোকাবুলারি বেশ ভালো থাকে, যদি আপনার বেসিক ভোকাবুলারিটা ভালো থাকে তাহলে কিছু রিডিং পড়লে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে মিনিংয়ে কী আসতেছে পরে, মিনিংয়ে কী হইতেছে পরে। তো ওই কনটেক্সটটাকে জানা খুবই ইম্পর্ট্যান্ট। তা আবার দেখি নো মার্কস লস্ট ইন ট্রান্সফার। এখন যখন এসে আপনি ট্রান্সফার করতেছেন, মনে করেন লিসেনিংয়ের মতো রিডিংয়েও শূন্যস্থান পূরণের ক্ষেত্রে প্যাসেজ থেকে দেখে সঠিক শব্দ এবং তার কারেক্ট স্পেলিং
খাতায় লেখা জরুরি, তাই ভোকাবুলারি ও বানানের কম্বিনেশন আপনার রিডিং স্কোরেও দ্রুতভাবে বুস্ট করবে। হ্যাঁ, তো হচ্ছে আপনার রিডিং স্কোর দ্রুতভাবে বুস্ট করবে। মনে করেন যে আপনার রিডিংয়ের প্যাসেজের মধ্যে যে স্পেলিংটা দেওয়া আছে ওই স্পেলিংটা আপনার খাতার আনসারের মধ্যে থাকা লাগবে, কারণ ওই স্পেলিংটা না থাকলে অবভিয়াসলি মানে তো স্পেলিং প্রবাবলি ভুল করতেছেন, কারণ আইএলটিএসের রিডিংয়ের যে প্যাসেজগুলো থাকে ওইগুলো দেখবেন যে হচ্ছে স্পেলিং একবার কারেক্টই দেওয়া থাকে। স্পেলিংয়ের কোনো সমস্যা হয়ে থাকলে তাহলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। আর তা বাদে আপনার ভোকাবুলারি যদি লিমিটেড থাকে তাহলে দেখবেন যে হচ্ছে আপনার স্পেলিংয়ে এমনিতেই অনেক সমস্যা হইতেছে, কারণ আপনি অনেক ওয়ার্ডের মিনিং জানেন না, সেগুলো কোথায় ইউজ করা হয়ে থাকতে পারে এটার মিনিং জানে না। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। এর জন্য রিডিং কম্প্রিহেনশনও আর কি ভোকাবুলারি বুস্টটা খুবই ইম্পর্টেন্ট। কমন ভোকাবুলারি মিস্টেকস টু অ্যাভয়েড ইন আইএলটিএস। হ্যাঁ, কিছু কমন মিস্টেক হয়ে থাকে যেগুলো ভোকাবুলারি বেসড, এইটা আমার অনেক স্টুডেন্টরা করে থাকে, কারণ একই জিনিস বারবার রিপিট করতে থাকে বা আনক্লিয়ার ওয়ার্ডগুলো ইউজ করে যেগুলো ওরা আর কি উচ্চারণ করতে পারতেছে না। তো এর জন্য আর কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে ওভার ইউজিং কমপ্লেক্স ওয়ার্ডস। হ্যাঁ, কমপ্লেক্স ওয়ার্ড মনে করেন যে একটা শিখছেন, ওইটা দেখলেন যে একবার বারবার জাস্ট একইভাবে ইউজ করতেছেন, সেন্টেন্সে কোনো চেঞ্জ আনতেছেন না, কোনো ফ্রেজ ইউজ করতেছেন না, just using that word over and over again, that would be repetitive. আর তা বাদেও সেন্টেন্সগুলো একটু আনক্লিয়ার হয়ে যাবে, ঠিকভাবে আর কি বুঝতে পারবে না। তো এই কারণে এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য কমপ্লেক্স ওয়ার্ডসের অতিরিক্ত ব্যবহার ব্যাকফায়ার করতে পারে। ঠিক আছে, ইমপ্রেস করার জন্য যদি বারবার ব্যবহার করতে থাকেন তাহলে ব্যাকফায়ার করতে পারে, কারণ মনে করবে ও আচ্ছা ঠিক আছে এই ব্যাটা হচ্ছে একটা ওয়ার্ডই শিখে আসছে, এটাই খালি বারবার রিপিট করতেছে। ভুল প্রয়োগের কারণে কনফিউশন বা মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। হ্যাঁ, যদি এসে ওই কমপ্লেক্স ওয়ার্ডগুলো আপনি ঠিকভাবে না ইউজ করেন তাহলে দেখবেন যে আপনার কনফিউশন হইতেছে, একটু মিসকমিউনিকেশন ক্রিয়েট হইতেছে, যেটা আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে। তাই অ্যাডভান্স ভোকাবুলারি এবং স্পষ্ট করার মধ্যে ব্যালেন্স রাখা জরুরি। হ্যাঁ, অ্যাডভান্স ভোকাবুলারি আর স্পষ্ট রাখার মধ্যে ব্যালেন্স রাখা জরুরি, কারণ হচ্ছে যদি আপনার ব্যালেন্সটা না মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে ওই এতগুলো ভোকাবুলারি শিখেও আপনি ঠিকভাবে ইউজ করতে পারতেছেন না। And these are problems that many of my students have. They use the same words, like একই জিনিস ওরা দেখবেন যে বারবার ইউজ করতেছে। বিশেষ করে যদি কমপ্লেক্স কোনো ওয়ার্ড নতুন করে শিখে থাকে, কোনো ফ্রেজ শিখে থাকে, they use it out of context. আর আউট অফ কনটেক্সট ইউজ করলে তো আপনারা বুঝতেছেন যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন জাস্ট লিমিটটা মেনটেন করতে, একটা সুন্দর ব্যালেন্স রাখতে। তা বাদে আরও অনেক কিছু এখানে লেখা আছে, আপনারা একটু পড়ে নিন। আমরা এখন নেক্সট স্লাইডটাতে যাই। A few more common vocabulary mistakes to avoid. হ্যাঁ, incorrect collocation. হ্যাঁ, এটা কি? এক্সামিনারকে ইমপ্রেস করার জন্য সঠিক কোলোকেশন জানা জরুরি, কারণ ভাষায় কিছু শব্দ সবসময় একসাথে বসে। যেমন আপনি মেক আ মিস্টেক বা কমিট আ মিস্টেক বলতে পারলেও কোনোভাবেই ডু আ মিস্টেক বলতে পারবেন না। যখন আপনি কোলোকেশন ইউজ করতেছেন বা কিছু মনে করেন যে ওয়ার্ড আছে যেগুলোর সাথে সার্টেন ওয়ার্ড বসবে, অন্য কোনো ওয়ার্ড বসলে ইট ডাজন্ট মেক সেন্স, তখন আপনি দেখবেন যে হয়তো মেক আ মিস্টেক, কমিট আ মিস্টেক বলতে পারলে কোনোভাবে হয়তো ডু আ মিস্টেক এটা কখনো বলতে পারবেন না। তো ওইটা একটু মেনটেন করা লাগবে, কোলোকেশনগুলো ঠিক রাখা লাগবে। কোলোকেশনগুলো ভুল করলে আপনি দেখবেন যে আপনার কনটেক্সটাও ভুল হইতেছে, বোঝাতেও ভুল হইতেছে, আর যখন এক্সপ্লেইন করতেছেন তখন ওইটাতেও ভুল হইতেছে। তো এর জন্য এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তা বাদে কোলোকেশনের নির্ভুল ব্যবহার আপনার কথা ও লেখাকে অনেক বেশি ন্যাচারাল এবং ফ্লুয়েন্ট করে তোলে, যা আপনার সামগ্রিক ইংলিশ প্রফিসিয়েন্সির একটি বড় প্রমাণ। তাই কমন ইংলিশ কোলোকেশনগুলো শেখার পেছনে পর্যাপ্ত সময় দিন, কারণ আপনার এই প্রচেষ্টা এক্সামিনার নিশ্চিতভাবে নোটিস করবেন। ঠিক আছে, সঠিক কোলোকেশন যদি ইউজ করেন তাহলে অবশ্যই এক্সামিনার নোটিস করবে, আর ভুলটা করলে তো ওটা আরও আগে নোটিস করবে, আপনার ব্যান্ড স্কোর কমে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন কোলোকেশনগুলো দেখে নিতে, আপনি ওয়ার্ডে এটা ইউজ করতে পারতেছেন নাকি। আপনি যত রিডিং পড়বেন তত দেখবেন যে কোলোকেশন আরও বুঝতে পারতেছেন যে আসলে কোন ওয়ার্ডের সাথে কী বসে আর কোন ওয়ার্ডটা একটু উইয়ার্ড শোনায়। দরকার ডু আ মিস্টেক, এটা কি একটু উইয়ার্ড শোনাইতেছে না? কমিট আ মিস্টেক অর মেক আ মিস্টেক, দ্যাট সাউন্ডস ন্যাচারাল। তো এরকম একটা অভ্যাস হয়ে যাবে। তো এই অভ্যাসটা ক্রিয়েট করার জন্য আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে এই সমস্যাগুলো দূর হয়ে গেছে। আরও কিছু কমন ভোকাবুলারি মিস্টেকস টু অ্যাভয়েড।
ইগনোরিং ওয়ার্ড ফর্মস, হ্যাঁ। তো বাক্যের সঠিক ব্যাকরণ ও গ্রামাটিক্যাল কারেক্টনেস ধরে রাখার জন্য শব্দের বিভিন্ন রূপ যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সঠিক ব্যবহার জানা জরুরি, কারণ ভুল ফর্ম ব্যবহার করলে তা বড় ধরনের গ্রামাটিক্যাল এরর তৈরি করে, হ্যাঁ। যদি আপনি ওয়ার্ডের ফর্মটা ডিফারেন্টভাবে ইউজ করেন তাহলে অবশ্যই মিসকমিউনিকেশন হবে। মনে করেন যে একটা যেটা প্রেজেন্ট টেন্সে বলার কথা এটা পাস্ট টেন্সে বলে দিলেন, তাহলে তো মনে করেন এক্সামিনার বুঝবেই না যে আপনি কি এখনের কথা বলতেছেন নাকি কালকের কথা বলতেছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট না ক্লিয়ার করা। তো এর জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেকটা ঠিক করার জন্য হইলেও জাস্ট ওয়ার্ডের যে ফর্মগুলো ওইগুলো আপনি মেনটেন করতে পারতেছেন, ঠিকভাবে মনে রাখতে পারতেছেন। উদাহরণস্বরূপ শার্প এবং শার্পলি শব্দ দুটি ক্ষেত্রে আমরা বলতে পারি এই শার্প অ্যাডজেক্টিভ ড্রপ নাউন ইন প্রাইসেস অথবা প্রাইসেস ড্রপ শার্পলি, কিন্তু এগুলোকে কখনোই উলট পালট করা যাবে না, ঠিক আছে। এই সেন্টেন্সগুলো কখনোই উলট পালট করা যাবে না যে শার্প ড্রপ ইন প্রাইসেস, প্রাইসেস ড্রপ শার্পলি, হ্যাঁ। এগুলো মনে করেন যে মিনিং যদি আপনার সেম থাকেও তাও দেখবেন যে এটা পুরা চেঞ্জ হয়ে গেল, জাস্ট ইন দ্য ওয়ার্ড মিনিংস আপনার ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন না উইথাউট চেঞ্জিং দি অ্যাকচুয়াল ওয়ার্ড। যেমন এই যে শার্প থেকে শার্পলি নেওয়া লাগছে যদি আপনার ওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করেন। তো এই কারণেই জাস্ট ওয়ার্ড ফর্মগুলো আপনি ইগনোর করতে পারবেন না। আর ভোকাবুলারি যত ভালো থাকবে তত দেখবেন যে আপনি যদি ওয়ার্ডগুলো মিসম্যাচও করেন আপনি মেনটেন করতে পারতেছেন যে কীভাবে মিসম্যাচ হইতেছে বা কীভাবে কী হইতেছে। তো ওইটা একটু খেয়াল রাখবেন। এফেক্টিভ স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি ফর আইএলস, হ্যাঁ। এফেক্টিভ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা এখন কথা বলবো। রিড আ লট, অবভিয়াসলি আপনার যদি কোনো বই পছন্দ থাকে তো ওই বইটা পড়বেন। আর তা বাদেও আমি বলবো যে আরও কিছু বই আমি রেকমেন্ড করি সবাইকে। আমার কাছে 1984 ইজ এ রিয়েলি গুড বুক দ্যাট ইউ ক্যান রিড। তারপর আপনার যদি রিডিং কম্প্রিহেনশন খুবই ভালো থাকে তাহলে আপনারা আ ব্রেভ নিউ ওয়ার্ল্ড পড়তে পারেন। ওইটার ইংলিশটা অনেক কঠিন, তো ওইখান থেকে আপনি অনেক নতুন ইংলিশ ওয়ার্ড শিখতে পারবেন, অনেক নতুন ভোকাবুলারি শিখতে পারবেন। তো ওই কারণে আমি সবসময় বলে রিড আ লট। যত বই পড়বেন তত প্র্যাকটিস হবে, তত রিডিং ভালো হবে, তত আপনার ভোকাবুলারিটা ইমপ্রুভ হবে। কোনো অচেনা ওয়ার্ড থাকলে ওইটা সার্চ দিতে পারবেন, সার্চ দিয়ে আপনি সিনোনিমগুলো দেখতে পারবেন। এমনি করে ভোকাবুলারিটা পুরো লার্জ হয়ে যাবে, আপনার কোনো সমস্যা হবে না। তো এই জন্য ওইটা একটু দেখবেন। আবার দেখি আপনার শব্দ ভাণ্ডার বাড়াতে সংবাদপত্র, বই এবং একাডেমিক জার্নালের মতো ওয়াইড রেঞ্জ অফ ম্যাটেরিয়ালস পড়া অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। বিষয়টিকে আরও আনন্দদায়ক করতে আপনার পছন্দের টপিকগুলো বেছে নিন এবং বিবিসি নিউজ বা দ্য গার্ডিয়ান এর মতো বিশ্বস্ত ও রেপিউটেবল সোর্সেস থেকে আর্টিকেল পড়ুন, ঠিক আছে। এই আর্টিকেলগুলো পড়বেন, এগুলো হাইলাইট করবেন, কোন ধরনের সমস্যা থাকলে ওগুলো দেখবেন। অ্যান্ড দেন জাস্ট মেইনটেইন দ্য প্র্যাকটিস অফ রিডিং আ লট। যত পড়বেন তত প্র্যাকটিস হবে আর তত আপনার জন্য ভালো হবে। Effective strategies to improve your vocabulary for IELTS: use of flashcards. ফ্ল্যাশ কার্ডের ব্যাপারটা যদি আপনার মনে করেন যে একটা টাইটেল বা অজানা কিছু, এটা যদি আপনার হঠাৎ করে একটা কিছু না কথা বলতে বলে, তখন দেখবেন যে আপনার একটা আইডিয়া আইসা পড়তেছে, বা আইডিয়া না থাকলেও ওইটা নিয়ে কথা বলতে বলতে আপনার একটু কনটেক্সট মাথার মধ্যে আসবে। ওইটা না থাকলেও আপনি দেখবেন ফ্ল্যাশ কার্ডের মধ্যে যা লাগছে, সরি অ্যাবাউট দ্যাট, ফ্ল্যাশ কার্ডের মধ্যে যা লিখছেন, মনে করেন যে একটা টাইটেল হঠাৎ করে মাথার মধ্যে আসছে, ওইটা নিয়ে না জানা থাকলে ওইটা নিয়ে একটু রিসার্চ করবেন, তারপর ওইটা নিয়ে জানতে পারবেন, আপনার ভোকাবুলারি রেঞ্জটা আরও বেশি বেড়ে যাবে। ওইখান থেকে আস্তে আস্তে করে শিখবেন, আস্তে আস্তে করে দেখবেন, কনটেক্সট বুঝবেন, মিনিং বুঝবেন, ওয়ার্ডের সিনোনিম বুঝবেন, তো অমনি করে আগায় যাবেন। নতুন শব্দ শেখা ও অনুশীলনের জন্য ফ্ল্যাশ কার্ডস একটু চমৎকার ও মজাদার মাধ্যম। এটা নিয়ে আপনার ফ্রেন্ডদের সাথে খেলতেও পারবেন, বিভিন্ন ধরনের গেম বানাতে পারবেন। এটা নিয়ে একটু রিসার্চ করবেন অ্যান্ড জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, একটু দেখে রাখেন, একটু পড়ে রাখেন, ভিডিওটা পজ করে একটু রিডিং পড়ে রাখেন। অলরাইট, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। Alright, effective strategies to improve your vocabulary for IELTS: practice with word list. হ্যাঁ,
ওয়ার্ড লিস্টগুলো রাখলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে হচ্ছে এই যে ওয়ার্ড লিস্টগুলো রাখলে অ্যাটলিস্ট আপনি হচ্ছে ভোকাবুলারি যে লিমিটগুলো আপনার মনে করেন থাকে, তখন সে রিডিং পড়তে পড়তে কোনো কিছু অচেনা থাকলে ওয়ার্ড লিস্টে থেকে আপনি বের করে নিতে পারবেন। যেসব ওয়ার্ডে আপনি মিনিং জানেন না ওইসব একটু লিস্ট করে নিতে পারবেন, অ্যান্ড দেন জাস্ট কিপ রিডিং দ্যাম। দেখলেন যে ওয়ার্ড লিস্টটা থেকে আসলে কী মিন করতেছে, ওইটা নিয়ে হচ্ছে একটু মানে ওয়ার্ডগুলো একটু ঘাটাঘাটি করলেন, আপনার এক্সপিরিয়েন্সও বাড়তেছে, প্র্যাকটিসও হইতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তা বাদে কি নতুন শব্দ শেখার জন্য ওয়ার্ড লিস্ট একটি চমৎকার উপায়। প্রতিদিন অল্প কিছু নির্দিষ্ট শব্দের উপর ফোকাস করুন এবং আপনার রাইটিং ও স্পিকিং প্র্যাকটিসের সময় সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। শুরুতে এডুকেশন, এনভায়রনমেন্ট এবং টেকনোলজির মতো কমন আইএলটিএস টপিকগুলোতে বেছে 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 নিতে পারেন। তো টেকনোলজি, এডুকেশন, এনভায়রনমেন্ট এগুলো তো কমন কিছু টপিক, এগুলো নিয়ে কিছু ওয়ার্ড লিস্ট বানায় আপনি যদি এখন রিডিং পড়েন তাহলে দেখবেন যে ওয়ার্ড লিস্টের মধ্যে কিছু কমন পড়ে যেতেছে, তো ওইগুলো আবার একটু দেখে নিতে পারবেন। কোনো সমস্যা হলে ওইগুলো একটু দেখতে পারবেন যে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি এখন কনটেক্সটটা অন্য জায়গা থেকে দেখি বা মিনিংটা একটু দেখে আসি ওয়ার্ডে, এমনি করে ভোকাবুলারিটা আরও অনেক বেশি বেড়ে যাবে আর আপনার প্র্যাকটিসটা দেখবেন যে মেনটেন হইতেছে। তো এটা একটু দেখবেন। Effective strategies to improve your vocabulary for IELTS: engage in conversation. এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যত কনভারসেশনে এঙ্গেজ করবেন তত দেখবেন আপনার স্পিকিংটা আরও বেশি ভালো হইতেছে। আপনার যদি কোনো বিদেশি ফ্রেন্ড হয়ে থাকে, আমরা তো এখন অনেক ধরনের গেম খেলে থাকি, অনেক বিদেশিদের সাথে কথা বলে থাকি, তো ওই প্র্যাকটিসটা দেখবেন যে আপনারা মেনটেন করতে পারতেছেন। আপনারা এই যে যত কনভারসেশনে এঙ্গেজ করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার দেশের বাইরের বন্ধুদের সাথে, তত আপনাদের প্র্যাকটিস হবে আর তত আপনারা স্মুথভাবে কনভারসেশনগুলো করতে পারবেন, আরও অনেক কিছু শিখবেন। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তা বাদে কি রাইট রেগুলারলির ব্যাপারটা আপনারা আপনাদের পছন্দের কোনো একটা টপিক সিলেক্ট করবেন, যে জিনিসটা আপনাদের পছন্দ, যে জিনিসটা নিয়ে আপনারা লিখতে চান। মনে করেন কোনো গল্প আপনাদের মাথার মধ্যে আছে, ওইটা আপনারা এক্সপ্রেস করতে চান, ওইটা নিয়ে একটু লিখলেন, একটু লিখে তারপর দেখলেন যে কী কী ভুল হয়ে থাকে, কী কী ধরনের সমস্যা হয়ে থাকে, ওগুলো নিয়ে একটু দেখলেন। তা বাদে কি নতুন শব্দ অনুশীলন ও মনে রাখার রিটেইন করার জন্য ইংরেজিতে এসে, জার্নাল এন্ট্রি অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা দারুণ কাজে দেয়। সোশ্যাল মিডিয়া কোনো একটা পোস্ট দিলেন, ওইটা নিয়ে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে ওইটা নিয়ে তো আপনার ফ্রেন্ডরা তো বলবেই যে সে এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তুই ইংলিশ শেখ। এরকম করে আপনারা দেখবেন যে অনেকেরই এই জিনিসটা কাজে আসে। আপনারা কখনো মানে গিল্টি ফিল করবেন না বা খারাপ ফিল করবেন না যদি আপনার ফ্রেন্ডরা এটা বলে, কারণ একদিন এইভাবে প্র্যাকটিস করতে করতে তো আপনার ইংলিশটা ভালো হয়ে যাবে, তাই না? তখন ওরাই বলবে ওয়াহ কত সুন্দর ইংলিশে কথা বলতেছে। তো এটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। Slide. And yeah, that is all. Thank you very much. প্র্যাকটিস করে যাবেন আর ভোকাবুলারি লিমিটটা বাড়ায় ফেলবেন। অলরাইট।